ঝড় বৃষ্টির রাতে রবি চায়ের দোকানে বসে চায়ে চুমুক দিতে যাবে, ঠিক এমন সময় বিদ্যুতের আলোয় চমকে উঠল রবি সহ দোকানের সব খরিদ্দার। আজ সবে চাষ উঠেছে। রবির একমাত্র বন্ধু নয়নেরও চায়ের দোকানে আড্ডা দিতে আসার কথা। চারিদিকে কালো অন্ধকার, ইলেকট্রিসিটির তার সকালেই ছিঁড়ে গিয়েছে। এ যেন সভ্যতা বিমুখ একটা গ্রাম। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় সন্ধে 7টা বাজে। নয়ন আসবে বলে এখনো আসলো না। দোকানের আরো একজন সদস্য, নাম তার লক্ষণ, তিনি বলেন, নয়ন হয়তো আজ আসবে না রবি বাবু, তুমি বেকার অপেক্ষা করছো। লক্ষণবাবু, নয়ন আমার ছোটবেলার বন্ধু, কথা দিলে কথা রাখতে জানে। ও আসবে ঠিকই। ঝড় জলের সময় তো হয়তো বাড়ি থেকে বের হতে দেরি হয়েছে। আর একটু অপেক্ষা করুন। তাহলে বেদিকে আসুন, একটু গল্প করা যাক, ততক্ষণে ও আসুক। এরপর শুরু হলো পুরনো দিনের কথা। সদ্য চাষবাস সেরে ওঠা রবি তার পরিশ্রমের কথা বলতে লাগলো। এদিকে আকাশ যেন ফেটে পড়েছে, সাথে বিদ্যুতের চমকের আওয়াজ। সব মিলিয়ে আবহাওয়ার এই নিদারুণ পরীক্ষার মধ্যে চায়ের দোকানে চায়ের বিক্রি বাটা জোরদার চলতে লাগলো। কিছুক্ষণ বাদে বৃষ্টি যখন একটু কমলো, সকলে আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করলো। দোকানদার বলল, রবি বাবু, এবার চলো, দোকান বন্ধ করতে হবে। সারাদিন দোকানদারি তো করলাম, এবার একটু আরাম করে খেয়ে দিয়ে ঘুমোবো। হ্যাঁ চলো, আমিও যাবো এবার। শিউলির মা আমি গেলে আবার খেতে বসেন। এই বলে রবি তার জরাজীর্ণ ছাতাটা নিয়ে হালকা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। চারিদিকে কালো অন্ধকার, ঝিঝি পোকার ডাক। অন্ধকারের সন্তর্পণে পা ফেলতে ফেলতে রাস্তার এক ধার ধরে চলতে থাকলো। হঠাৎ পেছন থেকে একটা শীতল হাত রবির কাঁধ ছুঁলো। রবির বুকের ভেতরে ধরপাকড় শুরু হয়ে গেল। সাহস করে পেছনে তাকাতেই দেখলো নয়ন। আরে নয়ন, তুই আসলি বলে আসলি না? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আসলি না কেন? তোর মুখে সারা গায়ে এত রক্ত কেন? সে অনেক কথা, চল একসাথে ঘরে যাই। এই বলে রবি আর লক্ষণ কালো আকাশের নিচে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো। কিন্তু নয়ন রবির সামনে হেঁটে চলল। রবি ইচ্ছে করে যতই জোরে পা চালায়, তাকে ধরতে পারছে না। হঠাৎ রবির পেছনে জোরে একটা কান্নার শব্দ হয়। রবি পিছনে তাকিয়ে দেখে কেউ কোথাও নেই। সামনে তাকালেই দেখলো রাস্তা পুরো ফাঁকা। নয়ন, নয়ন, কোথায় গেলি নয়ন? নয়ন নেই, কোনো শব্দ নেই। চারিদিকে একটা মায়াবী পরিবেশ তৈরি হলো। রবি এবার সত্যি সত্যি ভয় অনুভব করছে। কিছুটা সাহস জুগিয়ে কিছুটা দূরে গিয়ে দেখলো একটা জটলা, কান্নার রোল। ভিড়ের মধ্যে একটা মেয়ের আর্তনাদ শুনতে পেল। ও বাবারে, আমার কি হলো রে? হে ঈশ্বর, আমার কি হলো? আমার কর্তাকে তুমি কেন নিয়ে নিলে? কেন? আমাকে তো নিতে পারতে। আমার বাচ্চারা কাকে বাবা বলে ডাকবে? হায় হায় হায়, কি হলো এ আমার? রবির বুকে ধুকপুকানি শুরু হয়ে গেল। আস্তে আস্তে ভিড় ঠেলে দেখলো একটা লাশ। মুখে লেগে আছে কালো রক্ত। কাছে গিয়ে রবির মুখটা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল। পাশ থেকে একজন মেয়ে বলল, এই ঝড়ঝলের রাতে বাইরে বেরোনোর দরকার কি ছিল? বাজ তো আর বলে কয়ে পড়বে না। রবি বুঝতে পারল নয়নের মৃত্যু বাজ পড়েই হয়েছে। কিন্তু একটু আগে যার সাথে দেখা হলো, তাহলে সে কে? মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে লাগলো রবির।
রবির সাথে দেখা করতে আসছিল নয়ন। ভিড় থেকে বেরিয়ে রবির স্ত্রী শিউলির কাছে খবরটা জানানোর জন্য রওনা হয় রবি। কিছু দূর আসার পর রবি দেখতে পেলেন রাস্তার পাশে অন্ধকারকে ভেদ করে আস্তে আস্তে একটা ছায়ামূর্তি মানুষের রূপ নিচ্ছে। কাছে আসতেই বুঝতে পারল নয়ন। নয়ন, তুই? কথা শেষ হতে না হতেই নয়ন বলল, ঠিক ধরেছিস, আমি আর এই পৃথিবীর কেউ নয়। তোকে কথা দিয়েছিলাম দেখা করব, কিন্তু তার হলো কই। ঝড়জলকে ভেদ করে কিছুটা দূর আসতেই বিদ্যুৎ গতিতে একটা বাজ আমার পাশেই পড়ে। তারপর যা হলো তা তো দেখেছিস। কিন্তু তুই কিভাবে, মানে? না, আর কিছু বলিস না। যেটা দেখছিস সেটাই সত্যি, আর বড়ই কঠিন সত্যি। যাই হোক, আমি কিন্তু আমার কথা রেখেছি। তোর সাথে আজই দেখা করব বলেছি, দেখা করলাম। কিন্তু বল বন্ধু, তুই আমার কথা রাখবি? কি বল? নয়ন গভীর আবেদনের সাথে বলল, তুই আমার পরিবারটাকে দেখতে পারবি রবি? দেখিস না রে রবি, ওরা আমাকে ছাড়া অসহায় হয়ে পড়বে। দেখিস রবি, দেখিস। প্রতিশ্রুতি পরিণাম যাই হোক না কেন, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখতে জানতে হয়।